আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় সুধীবৃন্দ, যে বিসিএস কর্মকর্তাদের বিভাগীয় পরীক্ষার জন্য যে সমস্ত প্রশ্ন আছে সেই প্রশ্নগুলির মধ্যে যে সরকারি গোপন আইন 1923 সালের যে আইন আছে সেই আইনের বিভিন্ন ধারায় আমরা কোন একজন সরকারি কর্মচারী বিশেষ করে নিষিদ্ধ এলাকা কোনগুলি বা কি কি নিষিদ্ধ ঘোষিত এলাকায় যদি তিনি যান তাহলে কি কি তার অপরাধ হতে পারে, অপরাধ বলে গণ্য হয়ে কি কি শাস্তি হতে পারে সেই সম্পর্কে না এইখানে কিছু তথ্য আমি আলোচনা করার চেষ্টা করব। তো প্রথমে আসি এই নিষিদ্ধ এলাকা। ধারা 2তে বলা আছে নিষিদ্ধ এলাকা কোনগুলি। নিষিদ্ধ এলাকার মধ্যে রয়েছে যে কোনো প্রতিরক্ষা নির্মাণ কাজ যেখানে হচ্ছে সেটা নিষিদ্ধ এলাকা। অস্ত্রাগারের আশেপাশে যাওয়া যাবে না, এটাও নিষিদ্ধ এলাকা। নৌস্থল বিমান বাহিনীর স্থাপনা, সরকারের মালিকানাধীন খনি, মাইন ক্ষেত্র, ক্যাম্প, জাহাজ, বিমান ইত্যাদি। সামরিক বাহিনীর টেলিগ্রাফ, টেলিফোন, সিগন্যাল স্টেশন এগুলি কিন্তু নিষিদ্ধ এলাকা। যে কোনো ফ্যাক্টরি, ডকইয়ার্ড, যে কোনো ফ্যাক্টরিতে ইচ্ছে হলেই ঢুকবে না একজন, সেটা এই ধারা 2তে বলা আছে। যুদ্ধের উপকরণ তৈরি সরঞ্জাম বা রক্ষণাবেক্ষণ স্থানসমূহ, গ্যাস, পানি, বিদ্যুৎ স্থাপনাসমূহ বা অন্য যে কোনো স্থান যা শত্রুপক্ষের ব্যবহার করতে পারে, অর্থাৎ অন্য যে কোনো স্থান যেখানে শত্রুপক্ষ ব্যবহার করতে পারে। যেমন বাংলাদেশ এবং ভারতের যে সীমানা ঘেঁষা বিশেষ করে কি যেন কাঁটাতারের বেড়া আছে, তো কাঁটাতারের পাশাপাশি গেলে তো শত্রু আমাদের আক্রমণ করতে পারে, কিন্তু সেই জন্য ওটা নিষিদ্ধ এলাকা, ওটা কিন্তু যাওয়া যাবে না। এই বিষয়গুলি একজন সরকারি কর্মচারীকে অবশ্যই বিশেষ করে খেয়াল রাখতে হবে। এর পরের প্রশ্নটি হচ্ছে গুপ্তচর বৃত্তির জন্য শাস্তি। ধারা 3-এ বলা আছে। এই প্রশ্নটি না 21 বার পরীক্ষা এসেছে যে গুপ্তচর বৃত্তির জন্য শাস্তি কী হওয়া উচিত, সেটা এই 3 ধারায় বলা আছে, ধারা 3-এ। এবং এইখানে কিন্তু এই প্রশ্নটি 21 বার পরীক্ষায় এখান থেকে প্রশ্ন এসেছে। যেমন এই ধারায় কি বলা আছে লক্ষ্য করি। গুপ্তচর বৃত্তির জন্য শাস্তি: রাষ্ট্রের নিরাপত্তা অথবা স্বার্থের পরিপন্থী কোনো কাজ করলে এই ধারায় অপরাধী হবে। যেমন এখানে এতে বলা আছে কোনো নিষিদ্ধ এলাকা নিকটে গমন, পরিদর্শন, অতিক্রম অথবা অভ্যন্তরে প্রবেশ, কোনো স্ক্র্যাচ, প্ল্যান, মডেল তৈরি অথবা শত্রুপক্ষের উপকারে আসতে পারে এমন কোনো বিষয় তৈরি করা, কোনো অফিসিয়াল গোপন কোড, পাসওয়ার্ড, দলিল প্রকাশ করা বা শত্রুপক্ষের উপকারে আসতে পারে বা অন্য কোনো ব্যক্তির নিকট পাচার করা, এই যে গুরুত্বপূর্ণ তথ্য। অর্থাৎ শত্রুপক্ষ কোনো তথ্য, আমাদের প্রকাশিত কোনো তথ্য দেখে যদি শত্রুপক্ষ উপকারে আসে তাহলে তো আমাদের ক্ষতি, তাই না? তো সেগুলি হচ্ছে গুপ্তচর ভিত্তিক শাস্তি বলে গণ্য হবে। এবং এই শাস্তি সম্পর্কে বলা হয়েছে 14 বছর কারাদণ্ডের বিধানসহ সম্বলিত এই ধারার অভিযোগ আনয়ন। এই ধারার অপরাধে অভিযুক্ত ব্যক্তি নিম্নরূপ দণ্ডে দণ্ডিত হবেন: রাষ্ট্রের নিরাপত্তা বা স্বার্থের পরিপন্থী কোনো কাজ করলে মৃত্যুদণ্ড অথবা 14 বছরের কারাদণ্ড হতে পারে, অন্যথায় এক্ষেত্রে 3 বছরের কারাদণ্ডও হতে পারে। এই যে এগুলি বলা আছে কিন্তু গুপ্তচর বৃত্তির শাস্তি। তো এখানে এই 2টা প্রশ্ন বেশি এসেছে। এরপরে আরও কিছু তথ্য আছে, যেমন এই যে সাদা কালার দিয়ে রেখেছি আমি, নিষিদ্ধ এলাকায় ছবি, ক্র্যাশ ইত্যাদি সম্বন্ধে নিষেধাজ্ঞা। এই প্রশ্নগুলি পরীক্ষা অতটা আসে না, খুব কম আসে। তারপরে এই যে বিদেশি এজেন্টদের সহিত যোগাযোগ, কতিপয় অপরাধেরও প্রমাণস্বরূপ ধারা, এগুলো কম আসে আর কি। এরপরে তথ্যের বেআইনি হস্তান্তরটাও কিন্তু এই বিশেষ করে পরীক্ষা আসে মাঝে মাঝে। তথ্যের বেআইনি হস্তান্তর মানে কি? তথ্য বেআইনিভাবে, যেমন কোনো নিষিদ্ধ এলাকা সম্পর্কিত কোনো তথ্য, কোনো গোপনীয় তথ্য যে কোনো ব্যক্তি আইনগতভাবে দখল বা নিয়ন্ত্রণে আসে, উক্ত ব্যক্তি যদি এই নিচের কাজগুলি করে তাহলে তার নিয়ন্ত্রণে থাকে গোপনীয় তথ্য, এটা বোঝায়। যেমন যদি তা অন্য কোনো ব্যক্তির নিকট ইচ্ছাকৃতভাবে হস্তান্তর করে তাহলে এই অপরাধে দণ্ডিত হবে, বেআইনিভাবে হস্তান্তর করেছে বলে দণ্ডিত হবে। যদি তার নিয়ন্ত্রণাধীন তথ্যাদি বিদেশি রাষ্ট্রের স্বার্থে ব্যবহার করে, তাহলে এই অপরাধে দণ্ডিত হবে। আইনগত দখলে রাখার অধিকার না থাকা সত্ত্বেও যদি তা নিজের দখলে রাখে, এই যে আইনগত নিজের না, তারপরেও জোর করে দখলে রাখছে, এটাও কিন্তু এই বেআইনিভাবে হস্তান্তরের মধ্যে পড়ে। যদি তার সংরক্ষণ যথাযথ সতর্কতা অবলম্বন না করে নিজে তার পরিপন্থী কার্য, তাহলে এই ধারা অপরাধিত হবেন। আইনের পরিপন্থী জেনেও যদি বেআইনি
তথ্য প্রমাণ করে তাহলে সে এই ধারায় অপরাধিত হবেন। এই ধারায় অপরাধের অভিযুক্ত ব্যক্তি নিম্নরূপ দণ্ডে দণ্ডিত হবেন: রাষ্ট্রের নিরাপত্তা বা স্বার্থের পরিপন্থী কোনো কাজ করলে মৃত্যুদণ্ড বা 14 বছরের কারাদণ্ড হতে পারে, অন্যথায় 2 বছরের কারাদণ্ড বা জরিমানা বা উভয় দণ্ড হতে পারে। এই যে কি গুরুত্বপূর্ণ, তাই না? এইগুলি আমরা মনে রাখার চেষ্টা করব যে বেআইনিভাবে কোনো তথ্য বেআইনিভাবে কোনো তথ্য হস্তান্তর করা যাবে না। তো এই আইনের আরও কিছু তথ্য আছে। আরেকটা বিষয় বলি, এই যে আমি উপরে আর নিচে হলুদ কালার দিয়ে যেগুলো রেখেছি, এগুলি কিন্তু পরীক্ষায় বেশি বেশি এসেছে। সেজন্য এই যে স্টার চিহ্ন দিয়ে রেখেছি, 5টা করে স্টার চিহ্ন, কারণ এগুলো খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য বিশেষ করে। এবং আরও কিছু এই বিভিন্ন আইন আছে, যেমন ধারা 6 বলেছে মিথ্যা পরিচয় দান ও অনুমোদিত, এগুলো কম এসছে। অনুমোদিত উপায়ে ইউনিফর্ম পরিধান, প্রহররত পুলিশ বা সেনাবাহিনীর সদস্যদের কাজে হস্তক্ষেপ, মানে পুলিশের কাজ করবে, তার কাজে হস্তক্ষেপ করা যাবে না, তাদেরকে বাধা দেওয়া যাবে না। অপরাধের জন্য তথ্য প্রমাণ, এইগুলি সম্পর্কে এই 3টা কিন্তু ততটা ইম্পর্টেন্ট না, সাদা কালার দিয়ে রেখেছে। এই নিচেরটা আবার গুরুত্বপূর্ণ, গুপ্তচরকে আশ্রয়দানের শাস্তি, ধারা 10 বলা আছে। গুপ্তচরকে যদি কেউ আশ্রয় দেয়, এটা 2বার এসছে, একবার প্রশাসন ক্যাডারে এসছে, একবার শিক্ষা ক্যাডারে এসছে। যদি কেউ কোনো গুপ্তচরকে আশ্রয় প্রদান করেন বা নিজের কোনো স্থানে মিলিত হওয়ার সুযোগ করে দেন, তাহলে সে এই ধারায় অভিযুক্ত হবেন। চাহিদা মোতাবেক তথ্য প্রদানে ব্যর্থ হলে এই ধারার অপরাধে তিনি অভিযুক্ত হবেন। এই ধারার অপরাধের জন্য 1 বছর কারাদণ্ড, জরিমানা বা উভয় দণ্ড হতে পারে, এখানে বলা আছে। কিন্তু গুপ্তচরকে আশ্রয়দানের জন্য 1 বছরের কারাদণ্ড হতে পারে যদি প্রমাণিত হয়। তো এবার আসি শেষে 13 নম্বর ধারায় বলেছে অপরাধের বিচার। তো অপরাধের বিচার সাধারণত জেলা ম্যাজিস্ট্রেট বা সরকার কর্তৃক বিশেষ ক্ষমতাপ্রাপ্ত প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, নিম্ন পর্যায়ে কোনো আদালত এই আইনে বর্ণিত কোনো অপরাধের বিচার করতে পারবে না। বিচার এটা তো আমাদের বিশেষ করে প্রশাসনে যারা বিচার করেন তারা এটা ভালো বুঝবে, তাই না? তারপরেও আমাদের পরীক্ষায় যদি লিখতে হবে, এখন কী লিখবো সেই বিষয়ে আমি একটু বলছি। এখানে বলেছে জেলা ম্যাজিস্ট্রেট বা সরকার কর্তৃক বিশেষ ক্ষমতাপ্রাপ্ত প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের নিকট নিম্ন পর্যায়ের কোনো আদালত এই আইনের বর্ণিত কোনো অপরাধের বিচার করতে পারবেন না। তাহলে কারা পারবেন? এখানে বলছে ম্যাজিস্ট্রেট আদালতে বিচার কার্যক্রম চলাকালীন অভিযুক্ত যদি অভিযোগ প্রমাণের পূর্বেই দায়রা জজ আদালতে মামলাটি বিচারের জন্য ব্যক্ত করেন, তাহলে মামলাটি বিচারের জন্য উক্ত আদালতে প্রেরণ করতে হবে, আদালতের মাধ্যমে বিচার করতে হবে, তাই না? বিশেষ করে দায়রা জজ আদালতের মাধ্যমে। সরকার বা সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক অভিযোগ আনা ছাড়া কোনো আদালত এই ধরনের অপরাধ আমলে নিবে না। বলছে এই ধরনের অপরাধের জন্য সরকার মামলা করবে অথবা সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোনো কর্মকর্তা অভিযোগ করবে এই ধরনের মামলার জন্য। অভিযুক্তকে বাংলাদেশের যে স্থানেই পাওয়া যায় না কেন ওই স্থানেই এখতিয়ার সম্পন্ন আদালতে বিচার করতে হবে। অর্থাৎ অভিযুক্তকে যেখানে পাওয়া যাবে ওই অঞ্চলে তার বিচার হবে আদালতে। আদালত বিচার কার্য প্রকাশ্য কিংবা গোপনে পরিচালনা করতে পারে, তবে রায় প্রকাশ্য দিতে হবে। এই যে দারুণ একটা, এখানে বিচার কীভাবে হবে বলে দিয়েছে। এখানে বলেছে যে বিশেষ করে দায়রা জজ আদালতে মামলাটি বিচারের মাধ্যমে মামলাটি নিষ্পত্তি হবে। বিশেষ করে এই সরকার মামলা করবে তার বিরুদ্ধে, অথবা সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোনো ব্যক্তি এই ধরনের অভিযোগ আমলে নিবে। এই হচ্ছে ঘটনা। তো এইগুলি না আমরা একটু বইতে আরও পড়ার চেষ্টা করব। আমি আমার মতো আলোচনা করেছি, আপনারা বই পড়লে পরে আরও বিস্তারিত জানতে পারবেন। তো আমি মূলত কোন কোন টপিকসগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো আলোচনা করেছি। তো এই ছিল আজকের আলোচনা। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায়। খোদা হাফেজ।